আজকের প্রথম খবরটা হলো গৌহাটিতে কংগ্রেসের বিক্ষোভে লাঠিচার্জ, মৃত্যু এক প্রতিবাদীকারীর। গৌহাটিতে কংগ্রেসের বিক্ষোভে অংশগ্রহণকারীর মৃত্যু ঘটল। কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মৃদুল ইসলাম নামে এক আইনজীবী মারা যান। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ও লাঠিচার্জ করে। এ ঘটনায় মৃদুল ইসলাম আহত হয়েছেন। মৃদুলের গলায় কান্দুয়া গ্যাসের একটি কুশ ছিল। আহত অবস্থায় তাকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। নিহত ব্যক্তি দক্ষিণ কামরূপের সোনাতলির বাসিন্দা মৃদুল ইসলাম। কংগ্রেস লিগেল সেলের আইনজীবী ছিলেন মৃদুল ইসলাম। বুধবার কংগ্রেস এক দেশ এক নির্বাচন স্মার্ট মিটার প্রত্যাহার, হিংসা বন্ধ এবং মণিপুরে শান্তি পুনরুদ্ধারের প্রতিবাদে রাজভবন চলো বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেলও ছুড়ে। এ ঘটনায় মৃদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো 31 জন সদস্য 90 দিন সময়, এক দেশ এক ভোটের ভবিষ্যৎ কোন দিকে, সিদ্ধান্ত নেবে জেপিসি। মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে এক দেশ এক ভোট বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ সংক্রান্ত 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল লোকসভায় পেশ করার পর বিরোধীদের আপত্তিতে তা নিয়ে বুটাবুটি হয়। বুটাবুটিতে সরকারের পক্ষে বেশ ভোট পড়ায় বিল পেশ করা হয়, তবে তা পাশ করানো সম্ভব হয়নি। বিল দুটি কবে আইনে পরিণত হবে, কবে থেকে কার্যকর হবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এই অবস্থায় সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। সাধারণত জেপিসিতে সর্বাধিক 31 জন সদস্য থাকতে পারেন, তার মধ্যে 21 জনই লোকসভার সদস্য। এছাড়া থাকবেন রাজ্যসভার সদস্যরাও। যৌথ কমিটিতে কোনো দলের কতজন সদস্য থাকবেন তা নির্ভর করে ওই দলের মোট সাংসদ সংখ্যার উপর। রাজনৈতিক দলগুলিকে তাদের সদস্যদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে। সূত্রের খবর, এই যৌথ কমিটির মেয়াদ থাকতে পারে 90 দিন, পরে প্রয়োজন হলে তা বৃদ্ধি করা হতে পারে। বিল দুটিতে কোথাও কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন রয়েছে কি না তা বিবেচনা করে দেখবে এই কমিটি। এরপর বিল দুটি নিয়ে বুটাবুটি হবে লোকসভায়। পাশ হলে তা রাজ্যসভায় পাঠানো হবে, সেখানে পাশ হলে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। আজকের পরবর্তী খবরটি হলো নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাল্টো বরাকে ডুবে গেল, মৃত্যু মা ও শিশু কন্যার। চিকিৎসা করে শিশুকে নিয়ে মা বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুজনের। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে অ্যাল্টো বাহনটি ডুবে গেলে 13 মাসের কন্যা সন্তান ও গৃহবধূর মৃত্যু ঘটে। মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত 11:30 নাগাদ বরখলা অঞ্চলের রায়পুর এলাকায়। বুধবার সাত সকালে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, বরখলার বুড়িবাইলের বাসিন্দা রইসুদ্দিন তার স্ত্রী ও 13 মাসের কন্যাকে নিয়ে শিলচরে চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তাদের অ্যাল্টো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়লে ডুবে যায়। রইসুদ্দিন গাড়ির গ্লাস ভেঙে বের হলেও স্ত্রী ও শিশু গাড়ির ভিতরে আটকে যান। রইসুদ্দিন চিৎকার করলে স্থানীয়রা বের হয়ে গাড়ির কোনো সন্ধান পাননি। তাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। রইসুদ্দিন চালকের আসনে ছিলেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্তা দলবল নিয়ে পৌঁছান রাতেই। এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালায়, তবে রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল 7:30 নাগাদ শ্রীকুনার রাখালপুর দ্বিতীয় খণ্ডের ডুবুরি রবিজুল আলী শিশু ও মহিলার নিথর উদ্ধার করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় মা ও সন্তানের করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো দুটি বাইক ও একটি স্কুটির সংঘর্ষ, মৃত্যু বিএড পড়ুয়ার শ্রীভূমি করিমগঞ্জ জেলায়। কলেজ শেষ করে বাড়ি ফেরা আর হলো না পাতারখান্দি বিএড কলেজ
কলেজের এক পড়ুয়ার স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটল বছর 25-এর এক কলেজ পড়ুয়া জয়নুল হকের। বাইক ও স্কুটির সংঘর্ষের মধ্যেই আরও একটি বাইক এসে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় অসম ত্রিপুরা সীমান্ত ঘেঁষা আকাইদুমে। মৃত যুবকের বাড়ি কাটলতলির কুর্তি গ্রামে। এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাটলতলি ওয়াচ পোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি করিমগঞ্জ জেলা সিভিল হাসপাতালে প্রেরণ করে। আজকের পরবর্তী খবরটি হলো বুধবার মালেগড়ে সিপাহী বিদ্রোহের শহীদ দিবস উদযাপন। প্রতি বছরের মতো এবছরও 1857 সালের সিপাহী বিদ্রোহের বীর শহীদদের স্মরণ করতে 18 ডিসেম্বর বুধবার সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শ্রীভূমি করিমগঞ্জ জেলার মালেগড় টিল্লায় শহীদ দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসএফ স্বেচ্ছাসেবী সংস্থা পাটকাই ট্রেকার্স ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সহযোগিতায় সোমবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এতে কার্যসূচির মধ্যে সকাল 10টায় মালেগড় টিল্লার শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, 164টি প্রদীপ প্রজ্বলন এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। এরপর সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে শহীদদের স্মৃতিতে উদ্বোধনী ভাষণ দেন জেলা আয়ুক্ত। আজকের পরবর্তী খবরটি হলো ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে নিহত 2। ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মৌলানা জুবাইর আহমেদ ও মৌলানা সাদ কন্দলবি অনুরাগীদের মধ্যে শুরু হয় রক্তরক্তি লড়াই। মঙ্গলবার 17 ডিসেম্বর রাত 3টে থেকে শুরু হয় সংঘর্ষ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সংঘর্ষ চলে। 2 ধর্মীয় গুরুর অনুরাগীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে এ পর্যন্ত 3 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের। পরিস্থিতি সামলাতে আরও বিশাল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা বা তবলিগ জমাত আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় ধর্মগুরু সাদ কন্দলবির অনুরাগীদের সঙ্গে বাংলাদেশি ধর্মগুরু জুবাইর আহমেদের অনুসারীদের মধ্যে লড়াই চলছে। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের নিয়ন্ত্রণ নিয়েও 2 গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজধানী ঢাকা। স্থানীয়রা জানিয়েছেন মঙ্গলবার রাত 3টে নাগাদ সাদ কন্দলবির অনুরাগীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে শুরু করেন। তাদের বাধা দেন জুবাইরের অনুরাগীরা। প্রথমে 2 পক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি। এরপরে আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন। 2 পক্ষের মধ্যে সংঘর্ষে নিমিষেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। রক্তে ভিজে যায় মাটি। পুলিশ ও সেনা সদস্যরা 2 পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ রুখতে ব্যর্থ হন। রক্তাক্ত অবস্থায় অনেককেই মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে 2 জন সাদ কন্দলবির অনুসারী, অন্যজন জুবাইরের অনুসারী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে ই-রিকশা বন্টন। হাইলাকান্দি জেলায় অসম মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে 8টি ই-রিকশা অনুদান হিসেবে বন্টনের সূচনা করা হয়েছে। বুধবার জেলার আয়ুক্ত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিকশাগুলি বন্টনের সূচনা করেন ডিডিসি এল্ডার ফাহরিম। অনুষ্ঠানে এডিসি দীপমালা গোয়ালা এবং সাব ডিভিশনের ওয়েলফেয়ার অফিসার অনুশীত কাইশক দাস উপকৃতরা যাতে পাওয়া অনুদান যথাযথভাবে সদ্ব্যবহার করতে পারেন সেদিকে নজর রাখতে বলেন। একটি ই-রিকশার মূল্য 1,40,000। এর মধ্যে 20% উপকৃতরা দেবেন, বাকি 80% সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে। বুধবার 60টি বন্টন করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে খেল মহারণ 2.0 উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। শিলচরে আনুষ্ঠানিকভাবে খেল মহারণ 2.0 উদ্বোধন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বুধবার সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণ 2.0 উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী হাজারিকা
হাজারিকার সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত সহ অন্যান্যরা। শুরুতে খেল মহারণের পতাকা উত্তোলন সহ প্রদীপ প্রজ্বলন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই খেল মহারণ অনুষ্ঠান 2023 সালে সূচনা করা হয়েছে। খেল মহারণের মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটেছে। প্রতিভাবান খেলোয়াড়দের বের করতে এই খেল মহারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি এও বলেন, খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে। আজকের পরবর্তী খবরটি হলো এক দেশ এক ভোট যৌথ কমিটির সদস্য প্রিয়ঙ্কা। এক দেশ এক ভোট বিলের খসড়ার পরিমার্জনে গঠিত সংসদের যৌথ কমিটির সদস্য হলেন কংগ্রেসে প্রিয়ঙ্কা গান্ধী ভাড্রা। কেরলের ওয়ানাডের সদ্য নির্বাচিত সাংসদের পাশাপাশি কংগ্রেসের লোকসভা সাংসদ মনীষ তিওয়ারি ও সুখদেব ভগত এবং রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা ওই কমিটির সদস্য হয়েছেন বলে সংসদের সচিবালয়ের একটি সূত্রের দাবি। বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করে কেন্দ্র। আজকের পরবর্তী খবরটি হলো হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনের বর করে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটের উপর নির্ভর করেননি। খুনি হাসিনা টিকে ছিলেন হামলা ও প্রশাসনের উপর নির্ভর করে। এ কারণে জনগণের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছিল। সেই বাংলাদেশের জনগণ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশছাড়া করেছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার কাউন্সিলের সমাবেশে সারজিদ এসব কথা বলেন। আজকের পরবর্তী খবরটি হলো বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দিল্লির বায়ু দূষণ কোভিড-19 চেয়েও বিপজ্জনক। দিল্লিতে শীতের আগমনের সঙ্গে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এই দূষণ কেবল পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে উঠেছে। একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে দিল্লির বিষাক্ত বাতাস কোভিড-19 মহামারীর চেয়েও বড় জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। বুধবার দিল্লির বাতাসে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO নির্ধারিত নিরাপদ সীমার 35 গুণ বেশি রেকর্ড করা হয়েছে। এই দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, চোখ ও গলা চুলকানি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতকালে বায়ুর গতি কমে যাওয়া, গাড়ির ধোঁয়া, ফসলের অবশিষ্টাংশ পুরানো এবং কাঠ পুরানোর ফলে দিল্লির বাতাসের গুণমান আরও খারাপ হচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।